বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 8 বাংলাদেশি সহ নিহত 9, আহত আরো 15। অব্যবস্থাপনা এবং ঘিঞ্জি পরিবেশের কারণে প্রাণহানি বলছে রাজ্য সরকার। ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশকে ঘিরে পাকিস্তানে উত্তেজনা, আদিয়ালা কারাগারে বাড়তি নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জের ঘোষণা সরকারের। ইরানের সাথে সমঝোতা স্মারক নিয়ে আর আলোচনা নয় বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অসংলগ্ন কথাবার্তা পাত্তা দিচ্ছে না তেহরান। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না 8 বাংলাদেশির। এর মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড তাদের প্রাণ কেড়ে নিল। নিহতদের মধ্যে আছেন নারী আর এক শিশুও। হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 6 জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় আগুন ধোঁয়া ছড়িয়ে পড়ে। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণে এত প্রাণহানি। এমার্জেন্সি এক্সিট তো ছিলই না, হোটেলের সিঁড়িগুলো চড়া নয়, রুমগুলো ঘিঞ্জি। কলকাতা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত 2টা থেকে 3:45টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 8 জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং এক শিশু রয়েছেন। মূলত চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ আমিও যে হোটেলে আছি, আশপাশে অনেকগুলো এই ধরনের হোটেল আছে। সেই হোটেলগুলোতে আপনার নিরাপত্তা কতটুকু আছে এটা যাচাই বাছাই করে এখন দেখবো। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে মানুষকে বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे हैं, छोटा छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। তবে আগুনের কারণের পাশাপাশি সামনে এসেছে আরো বড় প্রশ্ন, হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল। সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। দুর্ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হয়, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠাতে আদালতের নির্দেশকে কেন্দ্র করে আবারও উত্তেজনার পারদ চলেছে পাকিস্তানের রাজনীতিতে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। এদিকে প্রায় 1 বছর পর কারাবন্দী ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন বোন নরিন নিয়াজি। একই কারাগারে বন্দী স্ত্রী বুশরা বিবিও দেখা করেছেন ইমরান খানের সাথে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের। যে কোনো সময় বের হতে পারেন নেতা ইমরান খান, তাই ভিড় করেন সমর্থকেরা। এদিকে দীর্ঘ 9 মাস পর মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন বোন নরিন নিয়াজি। 15 মিনিটে সেই সাক্ষাতে স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে কথা হয়। একই কারাগারে বন্দী স্ত্রী বুশরা বিবিও সাক্ষাৎ করেন ইমরান খানের সঙ্গে। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়ার নির্দেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সরকার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আজম নাজির তারার।
মঙ্গলবার ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। সময় বেঁধে দেওয়া হয় 2 দিন। মেডিকেল বোর্ড গঠনের পাশাপাশি ইমরান খানের বোন ও ব্যক্তিগত চিকিৎসককে রাখার নির্দেশ দেওয়া হয়। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। বছরখানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে পরিবার। দাবি ওঠে হাসপাতালে নেয়ার। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর একাধিক মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে। এর মধ্যে রাষ্ট্রীয় তোষাখানা মামলা ও বেআইনিভাবে বিয়ে করার মামলাও রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনও বেশ কিছু মামলা বিচারাধীন। সমঝোতা ইস্যুতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে গোপন যোগাযোগের বিষয়টি জানানোর একদিন পরই তা প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো কর্মসূচিও নির্ধারণ করা হয়নি। এদিকে ইরান বলছে সমঝোতার জন্য তেহরানের কাছে রীতিমতো কাকুতি মিনতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটন স্বাক্ষরিত 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয় সোমবার। এরপর থেকে আলোচনা চলছে এই মেয়াদ বর্ধিত করা হবে কিনা সেই ইস্যুতে। সম্প্রতি ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসির সাথে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেল বা গোপন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তবে এমন বক্তব্য দেওয়ার একদিন পরই নিজের অবস্থান পরিবর্তন করলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান সমঝোতার মেয়াদ বাড়াতে ইরানের সাথে হচ্ছে না কোনো রকম আলোচনা, এমনকি নির্ধারণও করা হয়নি সম্ভাব্য কোনো বৈঠকের সময়সূচি। ইরানের সাথে কোনো রকম আলোচনা হচ্ছে না, আলোচনা হওয়ার সম্ভাবনাও নেই, কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। হরমুজ মুক্ত এবং পুরোপুরি সচল রয়েছে। জলপথটিতে পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে কার্যকর নৌ অবরোধ। প্রণালীতে পাতা সব মাইন অপসারণ ও ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বারবার অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি তেহরানের সাথে আলোচনার জন্য রীতিমতো কাকুতি মিনতি করছেন ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ অচল রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করা ইরান কখনোই কোনো চাপের মুখে পিছু হটবে না, দেওয়া হয় এমন হুঁশিয়ারিও। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যতক্ষণ না সমঝোতা স্মারকের আওতায় থাকা শর্তগুলো পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত প্রণালী পুনরায় চালু করা হবে না। প্রণালীতে দেওয়া অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ সহ অন্যান্য সব শর্ত মেনে তা বাস্তবায়ন করতে হবে ওয়াশিংটনকে। মেরিটাইম সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী চলমান অচলাবস্থার মাঝেই হরমুজ অতিক্রম করতে পেরেছে মাত্র 6টি জ্বালানি ও পণ্যবাহী জাহাজ, যা গেল 10 দিনের দৈনিক গড় 11টি জাহাজের তুলনায়ও অনেক কম। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে 2টি কার্যনির্বাহী পরিষদ গঠনে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি চুক্তির পরবর্তী ধাপ নিশ্চিতে এই সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন, তেল আবিব। যুদ্ধবিধ্বস্ত এলাকাটির অবকাঠামো পুনর্গঠন এবং জনস্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা মেটাতে গঠন করা হবে কয়েকটি দল। উপত্যকার পয় নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক সমস্যা সমাধানেও এই পরিষদ কাজ করবে। জানিয়েছে সংস্কারের আগে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর তেল আবিব। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজা সিটিতে অস্থায়ী শরণার্থী ক্যাম্পে হামলায় কমপক্ষে 6 জনের প্রাণ গেছে। মঙ্গলবার এই ঘটনা নিশ্চিত করেছে আল শিফা হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে বন্দরনগরীটির সাগরের তীরবর্তী একটি ক্যাফেতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অস্থায়ী শরণার্থী শিবিরে পরিণত হওয়া ওই ক্যাফেটিতে আইডিএফ অভিযান চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত 14 জন। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় নিয়মিতই আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শান্তি আলোচনার পরবর্তী ধাপের আলোচনা নিয়ে তোড়জোড়ের মধ্যেও এই হামলা বন্ধ হয়নি। পশ্চিম তীরে নিজের বাড়ি রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন এক ফিলিস্তিনি আমেরিকান। অভিযোগ, কুশরায় তার বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এমনকি বাড়ির কাছেই ইসরায়েলি সেনাদেরও দেখা গেছে। এ নিয়ে দখলদারদের সাথে তুমুল তর্কে জড়ান তিনি। আইডিএফ এর মধ্যস্থতায় শেষ পর্যন্ত সরে যেতে বলা হয় অবৈধ বসতি স্থাপনকারীদের। কুশরায় এই ঘটনা ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও অবৈধভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণের প্রতিচ্ছবি। পশ্চিম তীরে নিজের জমিতে ভাগ্নেকে নিয়ে হাঁটছিলেন ফিলিস্তিনি আমেরিকান নাগরিক লুই রিদি। এই সময় এক ইসরায়েলি সেটেলার তার সামনে এসে দাঁড়ায়। পথ রোধের চেষ্টা করলে শুরু হয় ব্যাপক তর্ক।
বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থলে যায় দুই ইসরায়েলি সেনা। বিরোধপূর্ণ জায়গাটি থেকে অবৈধ বসতি স্থাপনকারীকে সরে যেতে নির্দেশ দেয় আইডিএফ। Yeah, he's the one came to me. I didn't go to him. You know, I was walking peacefully to check the property. প্রায় 3 বছর আগে পশ্চিম তীরে পৈতৃক জমিতে বাড়িটি নির্মাণ শুরু করেন লুই রিদি। চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সন্তানরাও যেন শেকড়ের সঙ্গে পরিচিত হতে পারে। তবে অঞ্চলটিতে দখলদার ও আইডিএফ এর সাম্প্রতিক উৎপাতের জেরে উদ্বেগ তৈরি হয় তার মাঝে। শেষ পর্যন্ত বসত ভিটা রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন পশ্চিম তীরের কুশরায়। কুশরায় পৌঁছে রিদি দেখেন তার বাড়ির আশেপাশে অবস্থান করছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তিনি যখন নিজ বাড়িতে থাকতে শুরু করেন তখন সেটেলাররা তার বাড়ি দখলে নিতে আরও সংগঠিত হয়। লুই রিদির দাবি 1990-এর দশকে ইসরায়েল ফিলিস্তিনি শান্তি চুক্তি অনুযায়ী তার বাড়ি এমন এলাকায় যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম। এমন অভিযোগে কাঠগড়ায় উঠল মেটা। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে শুরু হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিটির বিরুদ্ধে বহুল আলোচিত শুনানি। 29টি অঙ্গরাজ্যে করা মামলায় মেটার কাছে চাওয়া হয়েছে $1 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণ। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। একটি অ্যাপ, একটি লাইক, একটি কমেন্ট। শিশু কিশোরদের জীবনে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অন্ধকার দিকই এবার আদালতে তুলে ধরেছে মার্কিন অঙ্গরাজ্যগুলো। কাঠগড়ায় বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি জায়ান্ট মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম তরুণদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এমন দায়ে মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 29টি অঙ্গরাজ্য। অভিযোগ, শিশুদের আসক্ত করে রাখার মতো প্ল্যাটফর্ম ও ফিচার ডিজাইন, মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের ফেডারেল আদালতে শুরু হয়েছে সেই মামলার বিচার। প্রথম ধাপে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি ও নিউ জার্সির অভিযোগ নিয়ে চলছে শুনানি। পুরো প্রক্রিয়া চলতে পারে প্রায় 6 থেকে 7 সপ্তাহ। মামলায় ব্যবসায়িক নীতিতে পরিবর্তনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানা দাবি করা হয়েছে। জবাবদিহিতা ও ন্যায় বিচারের দাবিতে এই লড়াইয়ে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এটা আমাদের সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য তাদের নিরাপদ থাকার অধিকার আছে। আর মেটা এখানে বেআইনি কাজ করেছে। মঙ্গলবার আদালতের বাইরে জড়ো হন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও। সন্তানের মৃত্যুর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছে একাধিক অভিভাবক। এটা কোনো দুর্ঘটনা ছিল না। আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। একটি কোম্পানি তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করেছে যেখানে শিশুর নিরাপত্তার চেয়ে লাইক, কমেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তবে শুনানিতে সব অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, রাজ্যগুলোর হাতে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। প্রায় $1.4 ট্রিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণের দাবিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছে তারা। রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্ভাব্য একটি জ্বালানি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে মস্কো রয়েছেন তিনি। মিয়ানমারের একটি তেল শোধনাগার তৈরি, হাইড্রোকার্বন উৎপাদন, রফতানি সহ বিভিন্ন ইস্যুতে দুই নেতাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মিন অং হ্লাইংকে রাশিয়ার বন্ধু বলে অভিহিত করেন পুতিন। বলেন, জ্বালানি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন খাতে একসাথে দুই দেশ কাজ করছে। মিয়ানমারে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পরেই প্রথম বিদেশ সফরে গেলেন মিন অং হ্লাইং। রোমানিয়ায় বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে নেটো। মঙ্গলবার ফ্রান্সের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ইগল স্পিয়ারহেড নামের একটি মহড়া। আর এই অনুশীলনে অংশ নেয় ইউরোপের বিভিন্ন দেশের 1000-এর বেশি সেনা। রোমানিয়ার সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি হিসেবে এই আয়োজন। ইউক্রেন সীমান্তবর্তী দেশটিতে বড় ধরনের হামলা হলে কিভাবে তা প্রতিহত করা যায় সেটি এই মহড়ায় অনুশীলন করা হয়। সম্প্রতি নেটোর পূর্বাঞ্চলীয় ইউনিট এক সতর্কবার্তা জানিয়েছে, জোটের কোনো একটি দেশে সীমিত হামলা চালাতে পারে রাশিয়া, তবে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ইউরোপে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিভিন্ন দেশে দাবানলের ভয়াবহতা কমেনি। সার্বিয়ায় 3 সপ্তাহ ধরে আগুন জ্বলছে। এরই মধ্যে 3000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী এবং বনকর্মীরাও। বেলজিয়ামেও রেকর্ড দাবানলে পুড়েছে প্রায় 3000 হেক্টর এলাকা। আর সেখানে মাটির কয়েক মিটার গভীরে জ্বলছে পিট কয়লার আগুন, যা পুরোপুরি নেভাতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। ব্রিটেনে খরায় শুকিয়ে গেছে মাইলের পর মাইল কৃষি জমি এবং বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপ ও শুষ্কতা ইউরোপে দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
গ্রিসের সিফনোস দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3 জন। দেশটির ফায়ার ব্রিগেড কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, পাইলট ও 2 যাত্রী নিহত হন। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত 2 যাত্রী ছিলেন ব্রিটিশ দম্পতি, আর হেলিকপ্টারের পাইলট ছিলেন গ্রিসের নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। ভয়াবহ ভূমিধসের কারণে চিলির আন্তোফাগাস্তা অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। জানা গেছে গেল কদিন ধরে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত অঞ্চলটি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বন্দর নগরীর, সেখানে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন চিলির প্রেসিডেন্ট। রেড অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি এলাকায়। দীর্ঘ 5 মাস ধরে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার প্রণালীটিকেই নিজেদের মানচিত্রের সঙ্গে সংযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। ইরানও অবশ্য কম যায় না। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি। আর এতেই ফের উত্তাপ ছড়াচ্ছে ইরান যুদ্ধ। প্রশ্ন উঠেছে, কার মানচিত্র আগে বদলে যাবে, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন ট্রাম্প, যেখানে দেখা যায় হরমুজ প্রণালীকে ঘিরে একটি বৃত্ত, যার উপরে বড় করে লেখা নিউ ইউএস টেরিটরি। অর্থাৎ ইরান ও ওমানের মাঝখানে পারস্য উপসাগরের প্রবেশ মুখে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ কৌশলগত এই নৌপথকে এখন নিজেদের বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হঠাৎ কেন এই জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করছেন ট্রাম্প? এমন প্রশ্নের উত্তরে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা এটি নিয়ন্ত্রণ করছি। অবরোধের মাধ্যমে আমরা এর নিয়ন্ত্রণ নিয়েছি, আর হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি আমার ভালো লেগেছে। ট্রাম্পের এমন কর্মকাণ্ডের জবাব দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তেহরান। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানের কনসুলেট যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি আলাদা করে চিহ্নিত করেছে, যে মানচিত্রের উপর লেখা নিউ টেরিটরি অব ইসলামিক রিপাবলিক অব ইরান, অর্থাৎ ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড। এটি ট্রাম্পের দাবির ব্যঙ্গাত্মক জবাব হলেও 50টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারণ। মূলত এই অঙ্গরাজ্যটিতেই সবচেয়ে বেশি ইরানি অভিবাসী বসবাস করেন। বিশেষ করে লস অ্যাঞ্জেলস এলাকায় রয়েছে বিপুল সংখ্যক ইরানি ও পারস্য বংশোদ্ভূত মানুষ, যে কারণে অনেকে মজা করে লস অ্যাঞ্জেলসকে তেহরানজেলেস বলেও ডাকেন। এবার এই অঙ্গরাজ্যটিকেই নিজেদের বলে ঘোষণা দিল ইরান। বর্তমানে হরমুজ নিয়ে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা চলছে। দুই পক্ষই প্রণালীটিকে নিয়ন্ত্রণের দাবি করছে, যদিও বিশেষজ্ঞদের মতে পুরো জলপথের উপর যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় ট্রাম্প প্রণালীটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ায় বার্তা মিলছে ভিন্ন কিছু। তাহলে কি আবারও শুরু হচ্ছে ইরান যুদ্ধ? কেউ কাঁটাতারের বেড়ার উপর দিয়ে সন্তানকে ঠেলে দিচ্ছেন, কেউ বা বিমানে একটু জায়গা পাওয়ার আশায় ছুটেছেন চলন্ত বিমানের পেছনে, কেউ বা আগে পরে না ভেবেই বিমানের গায়ে ঝুলে পড়েছেন। বিশ্ব রাজনীতির খোঁজ খবর রাখলে এই দৃশ্যটা আপনার ভুলে যাবার কথা নয়। 2021 সালে মার্কিন সেনাদের হটিয়ে তালেবানরা কাবুল দখল করলে হাজারো আফগানি তখন প্রাণ ভয়ে মার্কিন বিমানে উঠতে চেয়েছিলেন। আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার দলিল সেই ছবি। 5 বছর পর সেই ব্যর্থতা কতটা ঢাকতে পেরেছে ওয়াশিংটন? নাকি আফগানিস্তানে ফের ব্যর্থ হচ্ছে মার্কিন নীতি? 2021 সালের 15 আগস্ট তালেবানরা কাবুল দখল করে নিয়ে ঝুঁকির মুখে পড়ে মার্কিন সেনাদের অধীনে কাজ করা আফগান সেনা, সরকারি কর্মকর্তা, দোভাষী সহ বহু আফগানের জীবন। প্রাণ ভয়ে মার্কিন বিমানে করে দেশ ছেড়ে পালাতে চায় তারা। শেষ পর্যন্ত 70,000-এর বেশি আফগানিকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মানবিক কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান আফগানিরা। সে সময় যাদের স্থায়ীভাবে থাকার পথ তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন জো বাইডেন সরকার, কিন্তু দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তাদের সেই স্বপ্নে তলোয়ার চালিয়েছেন।
আফগানদের মানবিক প্যারোল ও টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বন্ধ করে দেন। এমনকি অনেক আফগানিকে একরকম ধরে বেঁধে তৃতীয় দেশেও পাঠিয়ে দেন তিনি। নিজ দেশেও ফেরত পাঠানো হয় বহু আফগানিকে, যারা এখন তালেবানের হাতে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এর বাইরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে স্বাস্থ্য সহায়তা বন্ধ করে দেওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। বিদেশি সহায়তা কমানোর কারণে কেউ মারা যাচ্ছে না, এমন কথা বলে 2025 সালে স্বাস্থ্য সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বন্ধ হয়ে যায় আফগানিস্তানের জন্য $1.7 বিলিয়ন বেশি সহায়তা, যার মধ্যে প্রায় $736 মিলিয়ন ছিল মানবিক সহায়তা। এর প্রভাব পড়ে দেশটির সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উপর। এ ব্যাপারে রিফিউজিস ইন্টারন্যাশনাল 30টি প্রদেশের 555 জন স্বাস্থ্যকর্মীর উপর একটি জরিপ করেছে। পাশাপাশি 6 প্রদেশের 320টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে সংস্থাটি, যেখানে দেখা যায় মাতৃ ও নবজাতক মৃত্যুর হার দ্রুত বেড়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 2025 সালের অক্টোবরের মধ্যে দেশটিতে বন্ধ হয়ে যায় 420টির বেশি স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা থেকে বঞ্চিত হন 30 লাখেরও বেশি মানুষ। বেড়ে যায় মৃত্যুর সংখ্যা। এর মধ্যে হেরাতে মাতৃ মৃত্যু বেড়েছে 5 গুণ। নাঙ্গারহারে নবজাতকের মৃত্যু বেড়েছে প্রায় 60% এবং কুনারে শ্বাসরোধজনিত নবজাতকের মৃত্যু বেড়েছে 156%। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 161, যেগুলো সরাসরি মার্কিন সহায়তা বন্ধের সঙ্গে সম্পর্কিত। আফগানিস্তানের স্বাস্থ্য সেবা মূলত গড়েই তুলেছিল যুক্তরাষ্ট্র। 2 দশকে আফগানিস্তানে 600টির বেশি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ বা সংস্কার করা হয়েছিল মার্কিন অর্থায়নে। প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একটি পুরো প্রজন্মের প্রসূতি সেবা কর্মীদের। তালেবান ক্ষমতায় আসার পরও এই মানবিক সহায়তা সেবা চালু রেখেছিল ওয়াশিংটন, কিন্তু তালেবানকে বৈধতা দেওয়া হবে এমন কারণ দেখিয়ে দেশটিতে অর্থায়ন বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো তালেবানকে শায়েস্তা করার জন্য ট্রাম্প এমন কঠিন সিদ্ধান্ত নিলেও এ শাস্তি ভোগ করতে হচ্ছে আফগান নারী ও শিশুদের। কারণ তালেবান শাসনের কারণে এমনিতেই নারীরা চাকরি করতে পারছেন না, সেখানে স্বাস্থ্য খাত ছিল ব্যতিক্রম। কেবল এই সেক্টরে নারী স্বাস্থ্যকর্মীরা কাজের সুযোগ পেতেন, কিন্তু মার্কিন সহায়তা বন্ধের পর এই চাকরিটিও হারাতে হয়েছে 70% প্রসূতি সেবা কর্মীদের। ফলে আফগান নারীদের টিকে থাকার শেষ দরজাটিও বন্ধ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র চাইলে এখনো এই নারীদের পাশে দাঁড়াতে পারে, অর্থায়ন চালু ও জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু করতে পারে, বাঁচাতে পারে অসংখ্য প্রাণ, ঢাকতে পারে নিজেদের ব্যর্থতা। কিন্তু সেই বোধোদয় আদৌ কি হবে ট্রাম্পের? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।